4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি। আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। 1.5 দশকেও মেলেনি ফেলানি হত্যার বিচার। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কথা রাখেনি ভারত। রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকের। 5 মাসে কমেছে রপ্তানি আয়। চ্যালেঞ্জে দেশের তৈরি পোশাক খাত। অস্থিতিশীল পরিস্থিতিতে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতা। নির্বাচনের পর অর্ডার বাড়ার আশা। এবং সিরাজগঞ্জে দ্রুত গতিতে চলছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। যান চলাচলের জন্য খুলে দেয়া হলো 6টি সার্ভিস লেন। স্বস্তিতে যাত্রী ও চালক। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। 4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 9 জেলায় সফরে মাওলানা ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তিনি। সফর নির্বিঘ্ন করতে সরকারের কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, তারেক রহমানের এই সফর রাজনৈতিক নয়। দেশে ফেরার পর প্রথমবার ঢাকার বাইরে সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার থেকে 4 দিনের জন্য উত্তরাঞ্চলের 9টি জেলা সফরে যাচ্ছেন তিনি। এই সফরকালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাইদ, নানি মরহুমা তৈয়বা মজুমদার সহ জুলাই শহীদদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সাক্ষাৎ করবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গেও। সফর উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। সফরের তালিকায় রয়েছে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট। 14 জানুয়ারি দুপুরে বগুড়ার গাবতলী হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তারেক রহমানের সফর কোনো নির্বাচনী কর্মসূচি নয়। গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করবেন তিনি। যারা কষ্ট করেছে, জীবন দিতে ত্যাগ স্বীকার করেছে, তাদের প্রতি সম্মান জানানো, সেই কাজগুলো উনি করছেন এখন। আর যখন ক্যাম্পেইনের সময় আসবে বিধিমালা হিসাবে, তখন উনি সেটা প্রস্তুতি দলের পক্ষ থেকে না হতে এটা ডিক্লেয়ার করা হবে। এদিন ডিআরইউ মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম জিয়া তার সারা জীবন উৎসর্গ করেছেন দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায়। অনেকে 2008-এর নির্বাচনের কথা বলেন। আমি আজকে অতীতে বলেছি, আজকে আবার বলতে চাই, 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। বিএনপি নেতারা বলেন, 1/11 সরকারের অধীনে 2008-এর নির্বাচন ছিল দেশি বিদেশি চক্রান্ত ও পরিকল্পনার অংশ। তাকে যেন সর্বোচ্চ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড় 1 আসনে মনোনয়নপত্র সহ দাখিল করা হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে আইনজীবীর ভুলে গরমিল হয়েছিল বলে দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজ্জিস আলম। দুপুরে পঞ্চগড়ে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, অনিচ্ছাকৃতভাবে আইনজীবীর ভুলে 9 লাখ টাকার পরিবর্তে 28 লাখ টাকা লেখা হয়েছিল। পরে বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করে আইনগতভাবে সংশোধন করা হয়েছে। সাজ্জিস অভিযোগ করেন, আওয়ামী লীগের বিভিন্ন পেইড প্রোপাগান্ডা সেল থেকে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ও অপপ্রচার ছড়ানো হতো। তিনি তার জায়গা থেকে খুব বাজে একটি তথ্যের ক্ষেত্রে, যেই তথ্যটি হচ্ছে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ, এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি, যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা টাইপিং মিস্টেক ছিল। যেখানে তার 9 লক্ষ টাকা লেখার কথা ছিল, সেখানে তিনি 28 লক্ষ টাকা লিখেছিলেন। এই অনিচ্ছাকৃত ভুলটাও কিন্তু সেদিন আমাদের জেলা প্রশাসক মহোদয় সেখানে উল্লেখ করেছিলেন এবং সেটা আমাদেরকে সংশোধন করে একটা সাপ্লিমেন্টারি আমাদেরকে নতুন করে আরেকটা ওই পাতাটা কিংবা হলফনামাটা আবার দিতে বলেছিলেন। আমরা আবার নতুন করে আজকে আমাদের যে সাপ্লিমেন্টারি যে হলফনামা ওই পাতাটার, এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেটা করেছি। কনকনে শীতে কাঁপছে দেশ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁর বদলগাছিতে 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
হিম বাতাসে জনজীবনে নেমেছে স্থবিরতা, কাজে যেতে কষ্ট হচ্ছে শ্রমজীবীদের। আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশায় কাছের জিনিসও ঝাপসা। বুধবার নওগাঁয় তাপমাত্রা নামে ৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। এদিকে কুয়াশার কারণে দিনের বেলায় বাধ্য হয়ে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করে যানবাহন। তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ। শরীর উষ্ণ রাখতে কেউ কেউ রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে আগুনের তাপ নেন। ঠান্ডাতে কোনো কাজ করা যাচ্ছে না, খুব হাত পা অবেশ আছে, ঠান্ডা ধরে। 10 ফিট বা 15 ফিট সামনে দেখা যাচ্ছে না, টোটালি একেবারে দেখা যাচ্ছে না। এত তাপমাত্রা আমার হাত পা ঠান্ডা বরফ হয়ে আসতেছে। গত বছরের চেয়ে এই বছর অনেক ঠান্ডা। শীতে আমাদের অবস্থা খুবই খারাপ, গরিব মানুষ কাপড় চোপড় নাই, ঠান্ডা গাড়ি চালায়, ঠান্ডা গাড়িও চালাইতে পারি না। বাতাসের আবহাওয়া, কুয়াশা, এই কারণে নদীর পাড়ে আমরা যারা থাকি এদের একটু সমস্যা বেশি। আরও কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, তবে এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। হাসপাতালগুলোতে রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে নওগাঁর বাইপাস সড়ক এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। শীতার্ত মানুষের খবর জানাতে সরাসরি যাব তার কাছে। পৌষ মাসের শুরু থেকেই বরেন্দ্র অঞ্চলে শীতের তীব্রতা ধাপে ধাপে বাড়ছিল এবং বর্তমানে ক্রমান্বয়ে বাড়তি তাপমাত্রার যে পারদ তা কখনো 10-12 তাপমাত্রা ছিল, বর্তমানে কিন্তু সেটা নেমে এসেছে একেবারে তীব্র পর্যায়ে। আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জনপদে 6.7, অর্থাৎ একদিকে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, হিম বাতাস, কনকনে ঠান্ডা এবং সকাল থেকে কিন্তু এক ধরনের আবহাওয়ার এই বৈরী আচরণের কারণে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এবং আমরা দেখছিলাম আজকে কিছুটা দিনের প্রথম প্রহরে কিছুটা আলো ছিল, কিন্তু শীতের যে দাপট, তীব্র কনকনে যে ঠান্ডা, সেই ঠান্ডা কিন্তু একেবারে দিনভর সাধারণ মানুষ অনেকটা নাজেহাল অবস্থা। যারা কাজকর্মে বেরিয়েছেন তাদেরকে গরম কাপড় চেপে তাদের এই বের হতে হচ্ছে এবং এই হিম বাতাস সরাসরি হিমালয় থেকে ধেয়ে আসা বাতাসের যে দাপট এক ধরনের গায়ে এসে সরাসরি কিন্তু বাজছে এবং কনকনে বাতাসের এই প্রভাবটা জনজীবনে অনেকটাই বিরূপ প্রভাব ফেলেছে। এবং সাধারণত আমরা রাস্তাঘাটের পাশে দেখছি যে একটু উষ্ণতা নেওয়ার জন্য অনেকেই কিন্তু এই মুহূর্তে গরম চায়ের দোকান এবং অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের তাদের একটা চেষ্টা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং চলতি সপ্তাহে তাপমাত্রা কিন্তু ব্যাপক পর্যায়ে নেমে আসে, 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে যায় এবং কখনো 14-15 ছিল, সেই তাপমাত্রা বর্তমানে 6-7-এর ঘরে। এবং আবহাওয়া অফিসের যে বার্তাটি দেওয়া হয়েছে তা হলো যে প্রথম দিকে মৃদু ছিল, বর্তমানে কিন্তু মাঝারি শৈত্যপ্রবাহ এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে এই ধরনের জনজীবনের একটা বড় ধরনের প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। এবং এই তাপমাত্রা আরো 2-1 দিন অব্যাহত থাকবে এবং সেক্ষেত্রে চিকিৎসকদের দিক থেকে কিন্তু কিছু পরামর্শ দেওয়া হয়েছে। বাড়তি সুরক্ষা, শিশুদের জন্য সুরক্ষা, বয়স্কদের জন্য বাড়তি সুরক্ষা, সব মিলে এই আবহাওয়াকে মোকাবেলা করার জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে থাকার তাগিদ দেওয়া হয়েছে চিকিৎসা দিক থেকে। এই ছিল সার্বিক এই জনপদের শীতের খবর আমার কাছে। নওগাঁ থেকে সহকর্মী এবার রকি জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। 7 জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্ত প্রশ্নে এক শোকাবহ দিন। 2011 সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ গুলি করে হত্যা করে কিশোরী ফেলানীকে। কাঁটাতারে ঝুলে থাকা সেই দেহ বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ফেলানী হত্যার বিচারের অপেক্ষায় এখনো তার বাবা মা। কিন্তু প্রশ্ন হলো, ফেলানীর পর কি থেমেছে সীমান্ত হত্যা, নাকি বদলেছে শুধু সংখ্যা আর নাম? সীমান্ত হত্যার বর্তমান বাস্তবতা নিয়ে আব্দুল্লাহ শাফির রিপোর্ট। বিয়ে ঠিক 14 বছরের কিশোরী পা দেবে জীবনের নতুন অধ্যায়ে। সব আয়োজন সম্পন্ন হলেও তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেবে তা কে জানত। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় ফেলানী খাতুন। কাঁটাতারে ঝুলে থাকা সেই মরদেহ দেখায় রাষ্ট্রের অসহায়ত্বের নগ্ন ছবি। বাংলাদেশে যে কোনো সরকার আসুক, এটা আমার দাবি, আমি বিচার চাই। ফেলানী বিচারটা আমি বেঁচে থাকতাম দেখতে চাই। কয়েক দফায় আসামি খালাস পাওয়ায় থমকে আছে ফেলানী হত্যা মামলার বিচার প্রক্রিয়াও।
ঢাকার ডিপ্লোম্যাটিক জোনের ভারতীয় হাইকমিশনের পাশের এই সড়কটির নাম ফেলানি অ্যাভিনিউ। প্রশ্ন হচ্ছে, একটি সড়কের নামকরণেই কি সব দায় শেষ হয়ে যায়? সীমান্তে আজও যখন গুলি চলে তখন এই সড়ক কি শুধুই কেবলমাত্র নাম ফলক হয়ে থাকে, নাকি প্রতিদিন প্রতি মুহূর্ত এইটাই মনে করিয়ে দেয় যে ফেলানি হত্যার বিচার আজও অসম্পূর্ণ? সিভিল সোসাইটির যে কন্ট্রিবিউশনটা বা মুভমেন্টটা আমাদের এদেশ থেকে এবং ওখান থেকেও, এদেরও কিন্তু এই ভয়েসটা রেইজ করা আমার মনে হয় প্রয়োজন। আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে একটা রেসপন্সিবল মেম্বার, তো সেখানেও তো আমাদের একটা ভয়েস আছে। আমরা এই সবগুলাকে এক একটা করে যদি আমরা অ্যাড্রেস করতে পারি, আমার মনে হয় ইন্ডিয়া ইজ বাউন্ড টু রেসপন্স টু দিস। ফেলানি হত্যাকাণ্ডের পর সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল বিজিবি ও বিএসএফ এর মধ্যে। দুই দেশের রাজনৈতিক পর্যায়ের আলোচনাতেও সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল ভারত, কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ইন্ডিয়ার এই অ্যাটিচিউডটা কেন? চায়নাতে এরকম বর্ডার কিলিং হচ্ছে না, পাকিস্তানে এরকম বর্ডার কিলিং হয় না। এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন, সম্পর্কের ভালো মন্দ নয়, কঠোর অবস্থান নিতে না পারার ব্যর্থতা এবং বাংলাদেশের প্রতি ভারতের মানসিকতাই দায়ী। ওই মেন্টাল সাইকিটাও ডেভেলপ করে যে বাংলাদেশে এরা যারা আছে তাদের লাইফ খুব একটা ইম্পর্টেন্ট না, তারা প্রতিবাদ করতে পারবে না। বিশ্লেষকরা বলেন, সীমান্তে হত্যা কমিয়ে আনতে রাষ্ট্রকেই কঠোর পদক্ষেপ নিতে হবে। পিপলস ম্যান্ডেট নিয়ে আসা গভর্নমেন্টের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকার অস্থিতিশীল পরিস্থিতিতে কেনাকাটা কমিয়ে দিয়েছেন সেখানকার নাগরিকরা, এবং নানামুখী জটিলতায় কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের পোশাক শিল্প। মার্কিন ট্যারিফ পরিশোধে বিদেশি বায়াররা যেমন সিদ্ধান্তহীনতায় রয়েছেন, তেমনি বাংলাদেশের সংসদ নির্বাচন নিয়ে কিছুটা উত্তেজনা থাকায় অর্ডার ক্রমশ কমছে। তবে নির্বাচনের পর স্থিতিশীল পরিস্থিতিতে অর্ডার বাড়াবে বলে আশা ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চলতি অর্থ বছরের 6 মাসের মধ্যে জুলাই মাসে রেকর্ড 25% প্রবৃদ্ধিতে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানির পরপরই মার্কিন ট্যারিফ জটিলতার কবলে পড়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর। আপাতত ট্যারিফ সংকটের সমাধান হলো পরবর্তী বাকি 5 মাসে রপ্তানি আয় কমার সঙ্গে সঙ্গে প্রবৃদ্ধিও কমেছে। ডিসেম্বরে যেটা আমরা ফাইনাল রিপোর্টটা ইপিপি থেকে পেয়েছি, সেখানের মধ্যে আমরা মাইনাসের দিকে আছি। সেটা শুরু হয়েছিল কিন্তু ট্রাম্পের ট্যারিফের ইম্পোজ করার পর থেকে, তখন থেকেই কিন্তু আমাদের অর্ডারটা কমতেছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে বায়ার প্রতিষ্ঠানগুলো অর্ডার দেওয়ার ক্ষেত্রে ধীরে চলনীতিতে চলছে বলে দাবি বিজিএমই এর। দেশের স্টেবিলিটির একটা ব্যাপার স্যাপার থাকে, সামনে ইলেকশন আছে, বায়াররা চিন্তা করতেছে যদি অর্ডার দেয়, অর্ডারটা যদি ঠিক মতো না উঠে তাইলে ওদের তো একটা বিশাল লস আছে। ওইটা চিন্তা করে হয়তো এরা আমাদের দেশে এই মুহূর্তে অর্ডার কম দিয়ে অন্য দেশে অর্ডারটা বাড়াইছে। অবশ্য বাংলাদেশের তৈরি পোশাক অর্ডার কমার ক্ষেত্রে আরও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন ব্যবসায়ী সংগঠনগুলো। এর মধ্যে ইউরোপীয় আমেরিকার মতো ক্রেতা দেশগুলোতেও চলমান অর্থনৈতিক অস্থিরতাও অন্যতম কারণ। যুদ্ধ বিদ্রোহ বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে, একটা অর্থনৈতিক মন্দার কারণে কিন্তু ওরাও কম কিনেছে। 2024-25 অর্থ বছরে 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা। নানা সংকটের মাঝেও এগিয়ে চলেছে দেশের তৈরি পোশাক খাত। এখন মার্কিন ট্যারিফ সহ নানা জটিলতায় যে সংকট সৃষ্টি হয়েছে, আগামীতে তা কেটে যাবে এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আগের পর্যায়ে পৌঁছাবে, এমনটি বলছেন গার্মেন্টস মালিকেরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সিরাজগঞ্জে দ্রুত গতিতে চলছে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। মূল স্থাপনার নির্মাণ যজ্ঞের পাশাপাশি ইতোমধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে 6টি সার্ভিস লেন। 2026 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হবে বলে প্রত্যাশা প্রকল্প পরিচালকের। গোলচত্বরটি ঘুরে স্বাচ্ছন্দ্যে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলায় চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন, ফলে যাতায়াত হচ্ছে সহজ ও দ্রুত। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল সিরাজগঞ্জের হাটিকুমড়া সাসেক 2 প্রকল্পের আওতায় 2022 সালে শুরু হয় ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ। প্রকল্পটিতে বিভিন্ন জেলার জন্য আলাদা আলাদা লেনের সুবিধা রাখা হয়েছে। যাত্রীদের ভোগান্তি নেই, আমরা যে ঘন্টার পর ঘন্টা বৈশা নাই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি 58%। 2026 সালের ডিসেম্বরে ইন্টারচেঞ্জটি বুঝিয়ে দেওয়ার পরিকল্পনা চলছে। টোটাল 6টা সার্ভিস লেন চালু হয়েছে। এই 6টা সার্ভিস লেনের মাধ্যমে এখন
যে কোনো লেগের বা যে কোনো দিকের গাড়ি অন্য দিকে চলে যেতে পারছে। এক জায়গা থেকে আরেক জায়গাতে মানুষ সহজে যাতে যাতায়াত করতে পারে সেই জন্য কতগুলি আন্ডারপাস আমরা করে দিয়েছি। 743 কোটি টাকা ব্যয়ে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুলের নির্মাণাধীন এই আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জটি বাস্তবায়িত হলে পুরো উত্তরাঞ্চলের যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক গতি আসার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 21 লাখ টাকা মূল্যের 120 গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট আসে। কাস্টমস জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-148-এর যাত্রী আবু জাহেদ নামে এক ব্যক্তির ব্যাগে কার্গো টার্মিনালে স্ক্যানিং করার সময় স্বর্ণের মতো বস্তুর অস্তিত্ব পাওয়া যায়। নিশ্চিত হওয়ার পর C&F এজেন্টের উপস্থিতিতে স্বর্ণগুলো জব্দ করে বিমানবন্দর কাস্টমস। বাংলার সময় প্রথমবারের মতো কক্সবাজার বিমানবন্দরে অনুষ্ঠিত হলো নিরাপত্তা মহড়া। জরুরি পরিস্থিতিতে উদ্ধার অভিযানের সক্ষমতা ঝালাই করতেই এমন মহড়া বলে জানায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 8 জন যাত্রী ও 2 জন কেবিন ক্রু নিয়ে যাত্রা শুরু করবে ব্লু ওয়েভ এয়ারওয়েজ। হঠাৎ খবর আসে বিমানে শক্তিশালী বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে বাইরে থেকে ঘিরে ফেলে বিমান বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, APBN, র্যাব, আনসার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। শুরু হয় উদ্ধার অভিযান। কয়েক মিনিটের রুদ্ধশ্বাস অভিযানে একে একে উদ্ধার করা হয় যাত্রী ও কেবিন ক্রু। এরই মধ্যে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পাঠানো হয় হাসপাতালে। এরপর বোম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়। তবে পুরো ঘটনা বাস্তবে নয়, জরুরি মহড়ার চিত্র। কক্সবাজার বিমানবন্দরে প্রথমবারের মতো বুধবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সফলভাবে মহড়া চালায়। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে কিভাবে তারা একসঙ্গে কাজ করবে, এই যে কোঅর্ডিনেশন, কোঅপারেশন অ্যান্ড নিজেদের মধ্যে কমিউনিকেশন, এই জিনিসটা সেট আপ করবে। মূল লক্ষ্য হচ্ছে বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। কক্সবাজার বিমানবন্দরে প্রতিদিন সামরিক, বেসামরিক 60টি বিমান ওঠানামা করে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাগুরায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। ভোরে সদর উপজেলার ইচাখাদা গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একই উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের আকিদুল ওই গ্রামে ঘোরাঘুরি করছিল। এলাকাবাসীর সন্দেহ হলে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের দাবি, ভোরে ঢাকা থেকে বাড়ি ফিরছিল আকিদুল। পূর্বশত্রুতার জেরে চোর সাজিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। শেরপুরে বন্য হাতির আক্রমণে আবারও একজনের মৃত্যু হয়েছে। দুপুরে শ্রীবর্দীর রানী শিমুল ইউনিয়নের ছোট বালিজুড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। বন বিভাগ জানায় সদর বিটের ছোট বালিজুড়ি এলাকায় গত কয়েকদিন ধরে অবস্থান নিয়েছিল 30 থেকে 35টি বন্য হাতির পাল। সকালে আহমেদ আলী সহ কয়েকজন কৃষক লাকড়ি কুড়াতে গিয়ে এক পর্যায়ে সংরক্ষিত বনে প্রবেশ করে। সেখানে থাকা হাতির পাল আহমেদ আলীকে পায়ে পিষ্ট করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক কৃষক আহমেদ আলীকে মৃত ঘোষণা করেন। এর আগে গত 15 ডিসেম্বর বালিজুড়ির সোনাঝুড়ি পাহাড়ে বন্য হাতির ভিডিও করতে গিয়ে হাতির আক্রমণে মৃত্যু হয় ফারুক হোসেন নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের। সুন্দরবনের গহীনে হরিণ ধরার ফাঁদে আটকা পড়া বাঘটি উদ্ধারের পর দেয়া হচ্ছে চিকিৎসা। গাজীপুর সাফারি পার্কের 5 সদস্যের চিকিৎসক দলের অধীনে চলছে তার চিকিৎসা। ফাঁদে আটকে পড়া বাঘটির সামনের বা পা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় না খেতে পেরে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছে বাঘটি। তবে চিকিৎসকদের চেষ্টায় ফিরে পেতে শুরু করেছে তার স্বাভাবিক আচরণ। সকাল থেকে তার স্বাভাবিক ক্ষিপ্রতা দেখা যাচ্ছে। পায়ের ক্ষতও অনেকটা সেরে উঠেছে। ধীরে ধীরে খাবারের পরিমাণও বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত নিবিড় পর্যবেক্ষণে থাকবে স্ত্রী বাঘটি। বন বিভাগ জানিয়েছে সুস্থ হওয়ার পর সুন্দরবনে অবমুক্ত করা হবে বাঘটিকে। সুন্দরবনে সড়কির খাল এলাকায় শিকারীদের পেতে রাখা হরিণ ধরার ফাঁদে গত 3 জানুয়ারি আটকে যায় বাঘটি। পরদিন বন বিভাগ উদ্ধার করে বাঘটিকে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
4 দিনের সফরে রোববার উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান। 9 জেলায় অংশ নেবেন বিভিন্ন কর্মসূচিতে। নিরাপত্তা চেয়ে সরকারকে বিএনপির চিঠি। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 6.7। আরও 2-1 দিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের। এবং 1.5 দশকেও মেলেনি ফেলানি হত্যার বিচার। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার কথা রাখেনি ভারত। রাষ্ট্রকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকের। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।